তো আজকে হচ্ছে 18ই ফেব্রুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 24তম ক্লাস এবং দণ্ডবিধির তৃতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের সাজেশনের 2 নং প্রশ্নটি। দেখেন, যেখানে আছে যে সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন সমূহ কি কি। বিস্তারিত আলোচনা করুন। কোনো একটি কাজ কোনো একটি ব্যতিক্রমের অন্তর্ভুক্ত দাবি করা হলে এই দাবি প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তায়। তো 2022 সালের পরীক্ষায় এই সাধারণ ব্যতিক্রম থেকে সরাসরি প্রশ্ন এসেছিল লিখিত পরীক্ষায়, যে সাধারণ ব্যতিক্রম কি, সাধারণ ব্যতিক্রম সমূহ আলোচনা করুন। তো এজন্য আমাদের এই সাধারণ ব্যতিক্রম সমূহ এটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমার জানা দরকার যে আসলে জেনারেল এক্সেপশন আসলে কি। জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রম হলো যে কাজটা আপাত দৃষ্টিতে অপরাধ বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে অপরাধ না। মানে আপনি ওই অপরাধের দায় থেকে অব্যাহতি পাওয়ার অধিকার, কারণ আপনার যথোপযুক্ত কারণ আছে। উদাহরণস্বরূপ বলা যায় যে একজন ব্যক্তি তিনি কুড়াল দিয়ে কাঠ কাটতেছে। তো দেখা গেল যে কুড়ালের মাথা ছুটে গিয়ে ওনার পাশে থাকা কোনো ব্যক্তি কোড়ালের মাথা লেগে হয় মারা গেছে, নাহলে আহত হয়েছে। তাহলে এখানে যে কাঠুরিয়া, তার কি কোনো অপরাধ হবে কিনা? তো তার অপরাধ হতেও পারে, আবার নাও হতে পারে। সাধারণত ওইটা প্র্যাকটিক্যাল জিনিসটা এখন বুঝে। এই কাজটা করার আগে সে যদি কোনো সতর্কতামূলক পদক্ষেপ না নেয়, অর্থাৎ সে দেখে নেবে যে তার কোড়ালটা ঠিকঠাক আছে কিনা, আশেপাশে লোকজন আছে কিনা, এসব যদি সে না দেখে হঠাৎই কাজ শুরু করে দেয় এবং যে জায়গায় তার অবহেলা ছিল, তো এ কারণে তার কোড়ালটা ছুড়ে গিয়ে যদি আহত হয়, তাহলে কিন্তু ওই ব্যক্তি দোষী। ওই ব্যক্তি কি বলেন? দোষী। কিন্তু যদি এরকম হয় যে উনি যে কাজটা করেছিল, উনি করার আগে ঠিকঠাক ভাবে কোড়াল পরীক্ষা করছে, ওই জায়গায় কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, ওনার আশেপাশেও সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিল, কিন্তু তারপরেও দুর্ঘটনাটা ঘটে গেছে, তাহলে এই ক্ষেত্রে কাঠুরিয়ার বিরুদ্ধে যদি মামলা হয়, তিনি যদি প্রমাণ করতে পারেন যে তার আসলে সতর্কতার কোনো মানে অভাব ছিল না, সে সরল বিশ্বাসে এই কাজটা করতেছিল, তখন এই যে যে সে ফৌজদারি দায় হতে যে অব্যাহতি পাবে, এটারই বলে কি সাধারণ ব্যতিক্রম। তো এই সাধারণ ব্যতিক্রম আমাদের এই ফৌজদারি মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। ফৌজদারি মামলার ক্ষেত্রে সাধারণ ব্যতিক্রমের সুবিধা শুধুমাত্র দাবি করতে পারে অভিযুক্ত ব্যক্তি। কে বলেন? আসামি। অভিযুক্ত ব্যক্তি বা আসামি। ওই যে বললো যে ডাক্তাররে বললো যে আপনি অবহেলা করে রোগী মেরে ফেলেছেন, তো ডাক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে, ডাক্তার বলতে পারে যে না, আমার অবহেলা ছিল না, আমি কল্যাণার্থে এই কাজটা করেছি। এটাই সাধারণ ব্যতিক্রম। তো এই সাধারণ ব্যতিক্রম সম্পর্কে আমাদের দণ্ডবিধি 1860-এর 76 থেকে 106 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে, এবং আমাদের মনে রাখতে হবে যে সাধারণ ব্যতিক্রম দাবি করে অভিযুক্ত ব্যক্তি, এবং এটা তাকেই প্রমাণ করতে হবে। এটাই বলা হয়েছে সাক্ষ্য আইনের কত ধারায়? 105 ধারায়। সাক্ষ্য আইনের 105 ধারা। এখন একটু মনে রাখতে হবে যে ভুল হচ্ছে 2 প্রকার। ভুল ভুল মানুষ যে ভুল করে, এই ভুল হচ্ছে কয় প্রকার? একটা হলো আইনগত ভুল, আর একটা হচ্ছে ঘটনা, মিস্টেক অফ ফ্যাক্ট, মিস্টেক অফ ল। তো যদি আপনি ঘটনাগত ভুল করেন সরল বিশ্বাসে, কি বিশ্বাসে? সরল বিশ্বাসে। যদি আপনি ঘটনাগত ভুল করেন সরল বিশ্বাসে, তাহলে আপনি সাধারণ ব্যতিক্রমের সুবিধা পাবেন। কিন্তু যদি আপনি আইনগত ভুল করেন সরল বিশ্বাসে, তাহলে আপনি সাধারণ ব্যতিক্রমের সুবিধা পাবেন। কিভাবে? এখন যদি বলেন যে স্যার, ঘটনাগত ভুল এবং আইনগত ভুল আমি এটা মানে বুঝবো কিভাবে যে কোনটা ঘটনাগত ভুল আর কোনটা আইনগত ভুল? আইনগত ভুল সোজা, মানে আইনগত ভুল বোঝা সোজা। কিভাবে? আইনে যে কাজটা করা শাস্তিযোগ্য করা হয়েছে, নিষেধ করা হয়েছে, সেটাই যদি আপনি করেন, তাহলে এটা আইনগত
ভুল। এবং আইনগত ভুলের ক্ষেত্রে যতই আপনার সরল বিশ্বাস থাক না কেন, আপনি কি পাবেন না? অব্যাহতি পাবেন না, বা সাধারণ ব্যতিক্রমের সুবিধা আপনি পাবেন না। উদাহরণস্বরূপ বলা যায় যে একজন ব্যক্তিকে আপনি পিস্তল দিয়ে গুলি করে বলতেছেন যে খুন করা যে অপরাধ আমি তো জানি না, সরল বিশ্বাসে করছি। এই জায়গায় সরল বিশ্বাস দেখাইলে কি কাজ হবে না? বুঝতে পারছেন? একজনের তার মুরগির খোপ থেকে নিয়ে বিরিয়ানি রান্না করে খাইছেন, বলতেছেন যে সরল বিশ্বাসী নিয়ে রান্না করে খাইছি, কিন্তু এটা কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু ঘটনাগত ভুল মানে আইনগত ভুল যদি আপনি সরল বিশ্বাসেও করেন, আপনি কিন্তু সাধারণ ব্যতিক্রমের সুবিধা পাবেন। আপনি সাধারণ ব্যতিক্রমের সুবিধা পেতে পারেন শুধুমাত্র মিস্টেক অফ ফ্যাক্টের ক্ষেত্রে বা ঘটনাগত ভুলের ক্ষেত্রে। এখন ঘটনাগত ভুল কি? ঘটনাগত ভুল হলো, যদি এইভাবে বলি যে পুলিশ অনুপরে ধরতে গিয়ে পাগলা তানভীর রে ধরে নিয়ে আসছে, কিন্তু পুলিশ আসলে ওই পাগলা তানভীর রেই ভাবছে যে এটা হলো অনুপ। এটা হলো কি? অনুপ। পুলিশ এই জায়গা কি করছে? ঘটনাগত ভুল করছে। তারপরে ঘটনাগত ভুল হতে পারে যে আপনার আপনি একজনকে দেখা গেল যে সে রাস্তার মধ্যে মারামারি করতেছে, আমরা জানি যে একজন সাধারণ ব্যক্তির তার তারও বিনা পরোয়ানা গ্রেফতারের অধিকার আছে, আইনে তার ক্ষমতা দিছে ফৌজদারি কার্যবিধির 59 ধারায়, যদি তার সামনে ঘটিত হয় কোনো জামিন অযোগ্য আর আমলযোগ্য অপরাধ। তো আপনি রাস্তায় দেখলেন দুইজন মারামারি করতেছে, আপনি একজনকে ধরে নিয়ে গেলেন পুলিশের কাছে এবং বললেন যে সে আর একজনকে হত্যা করতে যাচ্ছিল বা হত্যা করেছে। তো এটা তো আপনার কোনো অপরাধ হয় নাই। এখন যারে ধরে নিয়ে গেছেন সে যদি বলে যে ভাই এটা তো আমি আমার আত্মরক্ষার অধিকার প্রয়োগে তারে হত্যা করছি, তুমি তো আইসা আমার মারাটুকু দেখছো, কিন্তু সে যে আমারে মারতে গেছিল, তা আমি যদি না মারতাম তাহলে আমি নিজেই এতক্ষণ ওই জায়গায় লাশ হয়ে থাকতাম। তো এই জায়গায় আমার কোনো অপরাধ হয় নাই, বরং তুমি আমারে সাধারণ ব্যক্তি হয়ে থানায় ধরে নিয়ে আইসা তুমি বরং অপরাধ করছো, তোমার বিরুদ্ধে আমি আইনগত পদক্ষেপ নিব। তখন যে ধরে নিয়ে গেছে সে বলতে পারে যে ভাই আমারও ওই জায়গা কি ভুল হয়েছে, ঘটনাগত ভুল হয়েছে, আমি ভাবছি তুমি অপরাধ করছো, তো আমিও এই জায়গায় অব্যাহতি পাবো সাধারণ ব্যতিক্রম অনুসারে। তাহলে আমার মনে রাখতে হবে যে সাধারণ ব্যতিক্রমের ক্ষেত্রে তাহলে কোন ধরনের ভুল থেকে অব্যাহতি পাবেন? আইনগত ভুল থেকে অব্যাহতি পাওয়ার কোনো উপায় নাই। তো আমরা একটু পড়া শুরু করি, দেখেন। সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন, যে কার্যসমূহ আপাত দৃষ্টিতে অপরাধ বলে মনে হলেও কিন্তু আইনের যে বিধান বলে প্রকৃতপক্ষে তো অপরাধ বলে গণ্য হয় না, তাকে সাধারণ ব্যতিক্রম বলে। দণ্ডবিধি 1860-এর বলতেন চতুর্থ অধ্যায়ে ফৌজদারি দায়ের সাধারণ ব্যতিক্রম সমূহ আলোচনা করা হয়েছে। দণ্ডবিধির কত অধ্যায়? চতুর্থ অধ্যায়। দণ্ডবিধির ধারা 76 থেকে 106 পর্যন্ত কিছু কার্য বলতেন, কার্য বা কার্যবিরতি, কার্য বা, শুনেন, কার্য অপরাধ হতে পারে, কার্যবিরতি অপরাধ হতে পারে। কার্য, ডাক্তার একজনকে অপারেশন করে মেরে ফেলছে, এটা হলো কার্য। ডাক্তারের কাছে নিছিল, ডাক্তার অপারেশনই করে নাই, এটা কি? কার্যবিরতি। তাহলে উভয় ক্ষেত্রেই ডাক্তারে দায়ী করা যায়। তাহলে 76 থেকে 106 পর্যন্ত কিছু কার্য বা কার্যবিরতিকে ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সকল কার্য বা কার্যবিরতিকে ফৌজদারি দায়ের সাধারণ ব্যতিক্রম বলে। তো দেখেন, দণ্ডবিধি 1860-এর অধীন সাধারণ ব্যতিক্রম সমূহ নিম্নে আলোচনা করা হলো। প্রথমে আমরা দেখি 73 ধারা, আইন বলে বাধ্য বলে সংগঠিত ঘটনাগত ভুল। এখানে দুইটা জিনিস আমার মনে রাখতে হবে। এক, আইন বলে কি বাধ্য। দুই নাম্বার হচ্ছে কি ভুল? ঘটনাগত ভুল। যদি কোনো ব্যক্তি নিজেকে আইন দ্বারা বাধ্য বলে, সে যদি ভাবে যে এই কাজটা করা আমার জন্য আইনগতভাবে বাধ্যতামূলক, নিজেকে আইন দ্বারা বাধ্য বলে যদি কোনো ঘটনাগত ভুল করে, তাহলে সেই ব্যক্তি অব্যাহতি পাবে দণ্ডবিধির কত ধারায়? 6 ধারায়, সরি 76 ধারায়। কি একটু দেখেন, যদি কোনো ব্যক্তি নিজেকে আইন বলে বাধ্য, বাউন্ড বাই ল বলে মনে বলতে দেবেন, সরল বিশ্বাসে কোনো ঘটনাগত ভুল করে, তাহলে তা অপরাধ বলে গণ্য হবে না।
তাহলে কি ভুল করলে অপরাধ হবে না? ঘটনাগত ভুল। নিজের আইন দ্বারা কি ভেবে বাধ্য হয়ে। কিভাবে দেখেন, পুলিশ আবুলকে বাবুল মনে করে সরল বিশ্বাসে আবুলকে কি গ্রেফতার করে। সে অ্যাকচুয়ালি গ্রেফতার করতে গেছে কারে? বাবুল রে। কিন্তু গ্রেফতার করে নিয়ে আসছে কারে? আবুল রে। ওই যে বুলে বুলে মিল আছে এখন, বা না এটা ঠিকঠাক ভাবে শুনে নাই, বলছে কি যে তোর নাম কি, জিজ্ঞেস করলো বাবুল, হ্যাঁ বললো যে আমার নাম আবুল, চল তোরই তো খুঁজতেছি। কিন্তু অ্যাকচুয়ালি পুলিশও এই কাজটা ইন্টেনশনালি করে নাই। পুলিশ তো ধরতে গেছে কারে? বাবুল। এখন পুলিশ কিন্তু ধরেন যেহেতু কাউরে এক্ষেত্রে ধরতে বাধ্য, সে বাবুল্লে আইন দ্বারা ধরতে কি ছিল? বাধ্য ছিল, মানে ওই কাজটা করতে সে আইন দ্বারা বাধ্য ছিল। এবং সে কি ভুল করেছে? ঘটনাগত ভুল করেছে। এটা ঘটনাগত ভুল বা মিস্টেক অফ ফ্যাক্ট, এবং এটা অপরাধ বলে গণ্য হবে। বা পুলিশ পুলিশের বিরুদ্ধে যদি আবুল মামলা করে যে উনি আমারে মানে শুধু শুধু আহ, ধরে নিয়ে এসে আমার হয়রানি করছে, তাহলে পুলিশ অব্যাহতি পাবে কত ধারায়? ৭৩ ধারায়। বাট তার যে সরল বিশ্বাস ছিল, এটা কারই প্রমাণ করা লাগবে? পুলিশেরই প্রমাণ করা লাগবে। বুঝেছেন? আমরা ৭৯ ধারায় চলে আসি। ৭৩ আর ৭৯ আমরা একসাথে মনে রাখবো। আইন দ্বারা গোল দিবেন সমর্থিত বলে। আইন দ্বারা কি? সমর্থিত বলে। সংগঠিত গোল দিবেন ঘটনাগত ভুল। ঘটনাগত ভুল কোনো অপরাধ নয়। ৭৬ যেটা ছিল আইন দ্বারা কি? বাধ্য বলে। আর এই জায়গা কি? আইন দ্বারা সমর্থিত বলে। ওখানেও ঘটনাগত ভুল ছিল, এখানেও কি ঘটনাগত ভুল। এখন আইন দ্বারা বাধ্য আর আইন দ্বারা সমর্থিত এই শব্দ দুটো এক না। আইন দ্বারা বাধ্য মানে ওই কাজটা করতে সে বাধ্য, আর আইন দ্বারা সমর্থিত মানে সে করতেও পারে নাও পারে। ধরেন ইসলাম ধর্ম অনুসারে পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ, এটা সে আইন দ্বারা বাধ্য। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সে আইন দ্বারা বাধ্য। কিন্তু নফল নামাজ সে পড়তেও পারে, আবার কি নাও পারে। এটাতে বলা যায় আইন দ্বারা কি বলেন? সমর্থিত। নফল নামাজ মানে হলো ওই পাঁচ ওয়াক্ত ছাড়াও যদি মন চায় সে বেশি পড়তে পারে। বুঝতে পারছেন? সো এটা অনেকটা আমাদের ফোর্থ সাবজেক্টের মতো। ফোর্থ সাবজেক্ট যখন আমরা যখন ছিলাম, যে ফোর্থ সাবজেক্টে ফেল করলেও কি কোনো সমস্যা নাই, কিন্তু পাশ করলে ওইটা আবার কি হবে? যোগ হবে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো আমাদের ৭৬ ধারায় যে ব্যক্তি ঘটনাগত ভুলটা করেছে সে নিজেকে আইন দ্বারা বাধ্য হয়ে ঘটনাগত ভুলটা করেছে। আর ৭৯ ধারায় যে ব্যক্তি ঘটনাগত ভুলটা করেছে সে ভুলটা করেছে নিজেকে আইন দ্বারা কি বলে? সমর্থিত বলে। একটু পড়ি। যদি কোনো ব্যক্তি নিজেকে আইন দ্বারা সমর্থিত বা জাস্টিফাইড বাই ল বলে মনে করে সরল বিশ্বাসে, অবশ্যই কি থাকতে হবে? সরল বিশ্বাসে কোনো কাজ করে, তাহলে তো অপরাধ বলে গণ্য হবে। তো উদাহরণ কি দেখেন, আরিফ জামানকে দেখেছে একটি কাজ করতে যা আরিফের নিকট খুন বলে মনে হয়। আরিফ নিজেকে আইন দ্বারা সমর্থিত বলে মনে করে সরল বিশ্বাসে নিজস্ব বিবেচনায় জামানকে গ্রেফতার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হাজির করার জন্য, যদিও জামান কাজটি করেছিল বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে। তাই এই ক্ষেত্রে আরিফ কোনো কি বলেন? অপরাধ করে। এখন আরিফ যে জামানকে গ্রেফতার করলো, আরিফ তো পুলিশ না, তাহলে জামানকে গ্রেফতার করা তার কি কোনো ক্ষমতা আছে? অবশ্যই আছে, কিন্তু সে করতে বাধ্য না। আমাদের ফৌজদারি কার্যবিধির ৬৯ ধারায় বলছে যে একজন বেসরকারি বা সাধারণ ব্যক্তিও কাউকে গ্রেফতার করতে পারে যদি তার সামনে অপরাধটা এমন একটা অপরাধ সংঘটিত হচ্ছে যেটা হচ্ছে জামিন অযোগ্য আর আমল যোগ্য। সে ইচ্ছা করলে তার গ্রেফতার করতেও পারে, আর মন চাইলে পাশ দিয়ে হাইটেও চলে যেতে পারে। বুঝতে পারছেন? তাহলে এই জায়গায় সে যেহেতু দেখছে যে জামান খুন করছে, তাহলে এই জায়গায় সে কি করছে? গ্রেফতার করছে। তো গ্রেফতার কইরা নিয়ে গেছে কোথায়? থানায়। থানায় নিয়ে যাওয়ার পরে জামান বলতেছে যে বেটা তুমি আমার গ্রেফতার করে নিয়ে আসছো, আমি তো বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি, তো আমার এই জায়গা তো কোনো অপরাধ হয় নাই।
তাহলে আরিফ বলবে যে আমারও কোনো অপরাধ হয় নাই, কারণ আমি নিজের সমর্থিত বলে কাজটা করছিলাম, ঘটনাগত ভুল। আমি অব্যাহতি পাবো কত দ্বারাই? 79 দ্বারা। এখন আপনারা কি এটা জানেন যে ধরেন আরিফ দেখলো জামান আর একজনকে হত্যা করতেছে, আরিফ গ্রেফতার তো পরের কথা, ভয়ে পাশ দিয়ে হেঁটে চলে গেছে, আরিফের কোনো অপরাধ হয়েছে কিনা জানেন? সে পুলিশে ফোন দেবে, কোথায় বলা আছে বলেন? মন বলতেছে কত সে যে দেবে, এটা কি আইনে বলছে নাকি ধারণা আর বশবর্তী হয়ে বলতেছে? জানেন কেউ? অনলাইনে জানেন কেউ? স্যার এমসিকিউ এর সময় পড়ছিলাম স্যার, মনে আসতেছে না, আপনি বলছিলেন। স্যার ফৌজদারি কার্যাবধি 44 ধারায় এরকম একটাই পড়ছিলাম স্যার। আচ্ছা, ফৌজদারি কার্যবিধির 44 ধারায় বলছে যে জনসাধারণের সামনে কিছু কিছু অপরাধ, এই যে খুন, নিন্দনীয় নরহত্যা, দস্যুতা, ডাকাতি, ওখানে কতগুলো ধারা বলা আছে, এই ধরনের অপরাধ যদি ঘটে অবশ্যই নিকটস্থ থানায় বা ম্যাজিস্ট্রেটের কাছে তথ্য দিতে হবে। যদি আপনি না দেন তাহলে আপনি দণ্ডবিধির 176 অথবা 202 ধারায় দণ্ডিত হবে। বুঝছেন? তার জি মানে স্যার। পরীক্ষাইতে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে অমুক হত্যা করতেছে দেখা সে নিজে পাশ দিয়ে চলে গেছে, তাহলে জানাই নাই সে কি কোনো অপরাধ করছে কিনা। করছে, দণ্ডবিধির কত দাঁড়ায়? 44 একশো ধারায়। তিয়াত্তর দণ্ডবিধির 173 বা 202 ধারায়। 202। আগে যে খবরটা যে দিতে হবে এই বিধানটা বলা আছে ফৌজদারি কার্যবিধি ফৌজদারি 44, কার্যাবধি 44 সেকশন ধারায়। 44, সেকশন 44। বুঝছেন? তাহলে দণ্ডবিধির 76 এবং 79 ধারার ঘটনাগত অজ্ঞতা বা ভুল ফৌজদারি দায় হতে অব্যাহতি পাওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু আন্ডারলাইন করবেন আইনের অজ্ঞতা ফৌজদারি দায় হতে অব্যাহতির কোনো অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না। তার মানে ঘটনাগত ভুল মাফ করা যায়, কিন্তু আইনগত ভুল মাফ করা যায় না। তওবা করলে মাফ করা যাবে, আল্লাহ মাফ করবে, কিন্তু জজ কিন্তু করবে না, ঠিক আছে? 76 আর 79 আশা করি বুঝতে পারছেন। আমরা চলে বদরুজ্জামান সাহেব বুঝতে পারছেন না? আচ্ছা, 77 ধারা দেখেন, বিচারিক কার্য। 77 ধারার অধীন বিচারকের কার্য ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। বিচারিক কার্য মানে হলো যদি বিচারক কোনো কাজ করে, সরল বিশ্বাস করে বিচারক একটা ভুল আদেশ দিয়ে ফেলছে, বিচারক একটা কি ভুল আদেশ দিয়ে ফেলছে, তাহলে বিচারকের বিরুদ্ধে মামলা করলে বিচারক অব্যাহতি পাবে কত ধারায়? 77 ধারায়। বিচারক বিচারিক কার্য সম্পাদনকালে, আন্ডারলাইন করবেন, অবশ্যই কাজটা করতে হবে কখন? যখন সে বিচারিক কার্য সম্পাদন করতেছিল, আইনে প্রদত্ত ক্ষমতা বলে কার্যটি সম্পাদন করে, এমন ক্ষমতা আইন দ্বারা তাকে দেওয়া হয়েছে বলে সরল মনে কি বিশ্বাস করে। ধরেন আহ আপনারা ফৌজদারি কার্যবিধি খুব সাম্প্রতিক সময় আমরা শেষ করেছি, যে যে আদালত হুলিয়া জারি করে সে আদালতই সম্পত্তি প্রয়োগ করতে পারে, মনে আছে? যে হুলিয়া করবে, হুলিয়া জারি করবে, সেই কি করবে? সম্পত্তি প্রয়োগ করে। এখন ধরেন যে আদালত হুলিয়া জারি করে নাই সে আদালত প্রয়োগ করছে, তাহলে আইন অনুযায়ী কাজটা কি হয়েছে? অবৈধ হয়েছে। এখন তার বিরুদ্ধে যদি কেউ মামলা করে যে তুমি ইচ্ছা করে এই কাজটা করছো ক্ষতি করার জন্য, তো তখন সে বলতে পারে যে আমি সরল বিশ্বাসে কাজটা করছি, আমি ভেবেছিলাম এটা আইন দ্বারা আমার কি আছে, ক্ষমতা আছে। তাহলে বিচারক অব্যাহতি পাবে কত দ্বারাই? 77 দ্বারাই। উদাহরণ দেখেন, কোন বিচারক আইনের ভুলপাট মনে করে যে কোনো একটি বিষয়ে তার এখতিয়ারধীন এই বিশ্বাসে সে একটি আদেশ প্রদান করে, যেমন ফাঁসির আদেশ দেন, উক্ত আদেশের জন্য সে কি হবে না? দায়ী হবে না। অর্থাৎ সে যদি এরকমও দিয়ে ফেলে যে ফাঁসির আদেশ দেওয়ার এখতিয়ার তার নাই, বাট সে কি দিয়ে ফেলেছে, তাহলেও সে অব্যাহতি পেতে পারে কত ধারায়? 77 ধারায়। তাহলে বিচারকের জন্য ঢাল স্বরূপ কাজ করতেছে কত ধারা? এখন আবার বলেন তো এটা কোন ধরনের বিচারক, দেওয়ানি বিচারক না ফৌজদারি বিচারক? দেওয়ানি আদালতের বিচারক নাকি ফৌজদারি আদালতের বিচারক?
যে কোনো বিচারক যদি তার বিরুদ্ধে মামলাটা হয় ফৌজদারি, কারণ দেওয়ানি মামলায়ও তার সম্পত্তি ক্রোকের ক্ষমতা নাই, সে ক্রোক করে ফেলছেন, সংক্ষুব্ধ ব্যক্তি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করছে। ফৌজদারি আপনাদের মনে আছে কিনা যে 219 ধারায় ভুয়া চার্জশিট, তারপর বিদ্বেষমূলক রায়, মনে আছে? বিদ্বেষমূলক রায় দিলে তার বিরুদ্ধে কি করা যায়? মামলা করা যায়। এখন তার বিরুদ্ধে বিদ্বেষমূলক রায়, ধরেন একটা দেওয়ানি মামলায় সে বিদ্বেষমূলক রায় দিছে, তার বিরুদ্ধে আমি মামলা করবো তো দণ্ডবিধির কত ধারায়? 219 ধারায়। তাহলে তার জন্য ঢাল হিসেবে কাজ করবে দণ্ডবিধির কত ধারা? 77 ধারা। বুঝতে পারছেন? তো 78 ধারায় চলে আসে। আদালতের রায় বা আদেশ অনুসরণে সম্পাদিত কার্য। যদি কোনো ব্যক্তি আদালতের রায় বা আদেশ অনুসারে কোনো কাজ করে, তাহলে তারে ফৌজদারি দায়ে দায়ী করা যাবে না যদি সে ওই কাজটা ওই আদালতের রায় অনুসারে করে। আদালত রায় দিল ফাঁসি কার্যকর করার, জল্লাদ ফাঁসি কার্যকর করে ফেলছে, এরপরে জানা গেল যে বিচারকের ফাঁসি দেওয়ার ক্ষমতাই ছিল না, তাহলে জল্লাদকে মারবেন যে? জল্লাদ তো জাস্ট কি করছে? রায়টা কার্যকর করছে। তাহলে জল্লাদ অব্যাহতি পাবে কত ধারায়? 78 ধারায়। 78 ধারা অনুযায়ী আদালতের আদেশ অনুসারে কার্য সম্পাদনকারী কোন কর্মকর্তার কার্য ফৌজদারি দায়ী হতে অব্যাহতি পেতে পারে যদি তিনি কার্যটি আদালতের আদেশ অনুযায়ী সম্পাদন করে। যখন আদেশটি আন্ডারলাইন করেন বলবৎ ছিল, শুধুমাত্র উক্ত সময়ে কার্যটি সম্পাদন করে। যখন বলবৎ ছিল, ঠিক আছে, বলবৎ ছিল বুঝেন তো, তখন আদেশটা এখনো কার্যকারিতা শেষ হয়নি, তখন সম্পাদন করেছিল সরল বিশ্বাসে তিনি কাজটি সম্পাদন করে। সাধারণ ব্যতিক্রমের সুবিধা পেতে গেলেই আপনার থাকতে হবে কি? গুড ফেইথ। সরল বিশ্বাসে যদি কেউ ধাক্কা দিয়ে আরেকজনকে ফেলে দেয়, সরল বিশ্বাসে ধাক্কা দিয়ে ফেলে দিতে দাঁত সামনে পড়ে গেছে, দেখেন। এখন এটা নির্ভর করে যে ধাক্কাটা সে কি ইন্টেনশনালি দিছে কিনা, মানে আমি অনুপরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বললাম যে ধাক্কা দিয়ে যে অপরাধ আমি জানি না, এরকম সরল বিশ্বাস হলে হবে না। যদি এরকম হয় যে আমি যাচ্ছি, আমার ধাক্কা লেগেছে, পড়ে গেছে, বাট ধাক্কাটা আমি ইচ্ছাকৃত ভাবে দেই, তাইলে আমি আবার সাধারণ ব্যতিক্রমের সুবিধা পাবো। তো বিচারকের আদেশ অনুযায়ী জল্লাদ কোন দণ্ডিত ব্যক্তির ফাঁসি কার্যকর করলে জল্লাদের এমন কার্য কি হবে না? তাহলে বদরুজ্জামান সাহেব, আপনি একটু ব্যাখ্যা দেন 77 আর 78 ধারায় কি আছে, দুটো কি এক জিনিস কিনা? আর 78 আদালতের রায় কার্যকর করা বিশ্বাসে কার্যকর করে বিচারকের আদেশ কার্যকর। তাহলে দেখেন 76 ধারা বলছে আইন দ্বারা বাধ্য বলে ঘটনাগত ভুল, 79 ধারায় বলছে আইন দ্বারা সমর্থিত বলে ঘটনাগত ভুল, 77 ধারায় বিচারকের কার্য, 78 ধারায় আদালতের আদেশ অনুসারে সম্পাদিত কার্য, 80 ধারায় চলে আসে। আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা, যথাযথ সতর্কতা অবলম্বনের পরেও যদি কোনো কার্য সম্পাদনকালে কোনো দুর্ঘটনা ঘটে, তবে কার্য সম্পাদনকারী ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। অর্থাৎ যে কোনো একটা কাজের ক্ষেত্রে আপনি যথাযথ সতর্কতা অবলম্বন করছেন, বাট তারপরে যদি দুর্ঘটনা ঘটে যায়, তাহলে ওই ব্যক্তি অব্যাহতি পাবে কত ধারায়? 80 ধারায়। অর্থাৎ আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনাজনিত কার্য কোনো অপরাধ, বাসওয়ালা ধরেন সর্বোচ্চ গতিসীমা 60 কিলোমিটার, বাস গাড়ি চালাচ্ছে 50 কিলোমিটার, এবং উনি কোনো মানে বেপরোয়া ভাবেও চালাই নাই, কিন্তু ওনার সামনে হঠাৎ করে একটা বাচ্চা দৌড়ে এসে বাসের নিচে পড়ে মারা গেছে। বলেন তো বাসওয়ালা অব্যাহতি পাবে কিনা 80 ধারায়? কারণ সে তার আইনগত দায়িত্ব কি করতেছিল? পালন করতেছিল, এবং এই জায়গায় তার ওভার স্পিডও ছিল না, আর বেপরোয়া ভাবেও ড্রাইভ করতেছিল না, সে নিয়ম মাফিকই করতেছিল সে, তাহলে সে অব্যাহতি পাবে কত ধারায়? 80 ধারায়।
আমি আপনাদের লিখিত একবার রিভিশন হওয়ার পরেও এই যে আজকে 24তম ক্লাস চলে। এখন আপনি আমার কাছে পড়ার পরে অনেকেই তো রেগুলার আসেন না, ফেল করলেন, বললেন যে স্যার পড়াইছে আমি পাস করতে পারিনি। আর আমার নামে যদি মামলা করেন যে উনি দায়িত্ব অবহেলা করছে, টাকা পয়সা নিয়ে নিছে, কোনো কাজ হয় নাই, তাহলে আমি অব্যাহতি পাবো কত ধারায় বলেন? 80 টাকায়। আমার কিন্তু সব ইউটিউবে রেকর্ড আছে, এই যে কথাটা তার সব আছে। তো আমারে কিন্তু দায় দেওয়া যাবে না। স্যার যারা গ্যারান্টি দিয়ে পাশ করাবে বলতেছে। গ্যারান্টি দিয়ে যারা পাস করে তাকে আল্লাহর সাথে যোগাযোগ আছে। স্যার তাদের অব্যাহতি কততে স্যার? আচ্ছা, তারা নিজেরাই জাস্টিস অফ দা পিস, হাতে সেই অব্যাহতি। দেখেন উদাহরণ, দেখেন যে কয়েকটি কুঠার নিয়ে কাজ করতে, হঠাৎ কুঠারের মাথা উঠে যায় এবং কাছে দণ্ডায়মান এক ব্যক্তিকে নিহত করে। যদি কয়ের পক্ষে যথাযথ সতর্কতার অভাব না থাকে তাহলে তার কাজ মওকুফযোগ্য হবে এবং অপরাধ বলে গণ্য হবে না। বা কয়ের যদি সতর্কতার অভাব থাকে তাহলে কি হবে? অপরাধ বলে গণ্য। জি, বুঝতে পারছেন? তাহলে এগুলা প্রতিটা ধারা ভিভিআই, মানে প্রতিটা ধারা থেকে প্রশ্ন আসতে পারে, প্রতিটা ধারা থেকে সমস্যামূলক প্রশ্ন আসতে পারে। যে কোনো দণ্ডবিধির যে কোনো সমস্যা সলভ করতে, ফৌজদারির যে কোনো সমস্যা সলভ করতে এই জেনারেল এক্সেপশনের ধারা লাগতে পারে। 81 ধারা আসি। বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য সরল বিশ্বাসে এবং অভিপ্রায় ব্যতীত ক্ষুদ্রতর ক্ষতিকারক কার্য সংঘটন। সরল বিশ্বাস অবশ্যই থাকতে হবে। আপনি এমন একটা সিচুয়েশনে পড়েছেন যে এই জায়গায় আপনার কোনো দোষ নাই, কিন্তু একটা ক্ষতি একজনের করাই লাগবে। আপনি বাস নিয়ে যাচ্ছেন, এখন বাসের এমন একটা সিচুয়েশন হয়েছে যে সামনে হঠাৎ দেখলো যে মানে আপনার বড় একটা গাছ ফেলানো রাস্তার উপরে। এখন বাস আলাকে হয় ডানে যেতে হবে, না হলে কি বামে যেতে হবে। কিন্তু ডানে দেখলো একটা মাহেন্দ্র, তাতে 10 জন যাত্রী আছে, আর বামে আছে একটা সাইকেল, তাতে একজন যাত্রী আছে। এখন উনাকে বাস আলাকে একজনকে আঘাত করতেই হবে। উনি কি নিরুপায়, এবং এই আঘাত করার ক্ষেত্রে উনার হাতে আর কোনো কি ছিল না, অপশন ছিল না, এবং এই জায়গায় ওনার কোনো দোষও। তাহলে উনি যদি এই 10 জনরে বাঁচাতে গিয়ে একজনরে ক্ষতি করে ফেলে, তাহলে বাস আলার বিরুদ্ধে মামলা হলে উনি অব্যাহতি পেতে পারে কত ধারায়? 81 ধারায়। কত ধারায়? 81 ধারায়। বুঝতে পারছেন? একটু পড়ি। যদি কোনো ব্যক্তি বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য সরল বিশ্বাসে আহ এবং অপরাধ সংগঠনের অভিপ্রায় ব্যতীত নিরুপায় হয়ে ক্ষুদ্রতর ক্ষতিকারক কার্য সংগঠন করে, তবে উক্ত ব্যক্তি ফৌজদারি দায় হতে কি পাবেন? অব্যাহতি পাবেন। বইয়ে একটা উদাহরণ আছে, হুবহু আমরা পড়ি, দেখেন যে একটি জাহাজের নাবিক হঠাৎ এ অবস্থা দেখতে পান যে জাহাজটি থামানোর পূর্বে অবশ্যই জাহাজের গতিপথ পরিবর্তন করে বাম দিকে অথবা ডান দিকে জাহাজটি নিতে হবে। হয় তাকে বাম দিকে যেতে হবে, না হয় কোথায়? ডান দিকে। কিন্তু নাবিক দেখলেন যে বাম দিকে 20 জন যাত্রী সহ একটি নৌকা এবং ডান দিকে 2 জন যাত্রী সহ একটি নৌকা রয়েছে। তিনি যদি 20 জন যাত্রী সহ নৌকাটিকে রক্ষার জন্য ডান দিকে অবস্থিত 2 জন যাত্রী সহ নৌকাটি আঘাত করে ডুবিয়ে ফেলেন, তাহলে তিনি কি হবেন না? দোষী সাব্যস্ত হবেন। কিন্তু যদি এরকম হয় যে উনি ইচ্ছা করেই, ওনার হাতে অন্য অপশন ছিল, কিন্তু উনি ইচ্ছা করেই 2 জনকে আহত করছে, তাহলে কি 81 ধারা সুবিধা পাবে? পাবে না। 81 ধারা সুবিধা পাবে না। বুঝতে পারছেন? অনুপ, তাহলে 81 ধারা নিয়ে আপনি একটা উদাহরণ দেন তো, এই উদাহরণটা সারা। বাস আর এই জাহাজ ছাড়া আর একটা উদাহরণ দেন। ঘোড়া আপনি দিয়ে উদাহরণ দিয়ে দেন ভাই। আপনি একজনের উপর এমন রাগ হইছেন, হওয়ার পরে বললেন যে তোমার তো আজকে আসছিল ঘুষি দিয়ে দাঁত ফেলাই দিতে, তা ঘুষি না দিয়ে হালকা একটা থাপ্পড় দিয়ে গেলাম।
বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য কি ক্ষুদ্রতর ক্ষতি, এই জায়গা কি 81 ধারার সুবিধা পাবেন কিনা বলেন? সিচুয়েশন ওরকম ঘটে না স্যার, এখানে এই জায়গা তো আপনি নিরুপায় না, আপনি তো নিরুপায় রাগ না। হয়ে কাজটা করছেন আর কি। আবার এই ধরনের ক্ষেত্রে আবার বললেন না যে দেখা গেল যে 326-এর মামলা বিচার চলতেছে, এখন একজন আসামি বলতেছে সে অব্যাহতি চাচ্ছে, যে ওনার আমার তো ইচ্ছা ছিল তারে খুন করার, কিন্তু সে তো কি খুন না করে তো তারে গুরুতর আঘাত করছি, তো নিরুপায় হয়ে করছি। এই ক্ষেত্রে কি পাবে 81 ধারার সুবিধা? না, পাবে না। তো তাহলে এখানে হলো একজনের কোনো অপশন থাকবে না। একজনের কোনো মানে সে সরল বিশ্বাসে একটা কাজ করতেছে এবং তার হাতে ওই দুইটার যে কোনো একটা কাজ করতে হবে, অন্য কোনো অপশন তার হাতে নাই। বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি 82 ও 83 ধারা, শিশুর কার্য, শিশুর বয়স, কার্য এবং অপরাধ। আমাদের আহ, আমরা যখন প্রিলিমিনারি পরীক্ষা করি তখন আমরা জানি যে প্রতিটা আইন সর্বশেষ সংশোধনের সাল। বলেন তো দণ্ডবিধি সর্বশেষ সংশোধনী কত সালে হয়েছে? দণ্ডবিধি জানেন কেউ? 2004 সালে। 2004 সালে এই 82 ধারা সংশোধন করা হয়, দণ্ডবিধির 82 আর 83 ধারা। 82-তে বলছে যে 9 বছরের কম বয়স্ক শিশু সে যে কাজই করুক না কেন, স্থায়ী করুক অস্থায়ী করুক, তার কোনো অপরাধ হবে না, সে ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। কত ধারায়? 82 ধারায়। অর্থাৎ 9 বছরের কম বয়স্ক একটা শিশু যদি একজনকে ধরেন গুলি করে মেরে ফেলছে, বা সে পিস্তল চালাইতে পারুক না না পারুক, ছুরি দিয়ে দেখা গেল মেরে ফেলছে, বা তার বয়সী একজনকে দুইজনে মারামারি লেগে একজন আর একজনকে কি মেরে ফেলছে, বা পানিতে ঠেলা দিছে সে মারা গেছে, তাহলে ওই শিশুর নামে কি হত্যা মামলা হবে কিনা বলেন? 9 বছরের আমাদের আইনের আছে এটা হলো কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ। 9 বছরের কম বয়সী কোনো বাচ্চা কোনো কি করতে পারে না, আইনের দৃষ্টিতে অপরাধ করতে পারে না। বুঝছেন অনুপ? যদি পাকা হিসাব কত কাজ হবে? পাকা মানে কি? অনেক বোঝে সব 9 বছরের 9 বছরের কম রে আপনি যতই পাকান, পাকাতে পারবেন? আইন তো কাজ হবে। আচ্ছা দেখেন, তাহলে 82 ধারা অনুযায়ী আন্ডারলাইন করেন 9 বছরের কম বয়স্ক শিশু কর্তৃক সম্পাদিত কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না। বাট আবার এই কথা ভাবেন না যে তাইলে যত অপরাধ আকাম কোকাম করাবো 9 বছরের কম বয়স্ক শিশুরিতে করাবো, তার অপরাধ হবে না, বাট আপনি শিখাই দিলে কিন্তু আপনি সাজা পাবেন। অর্থাৎ 9 বছরের কম বয়স্ক কোনো শিশু যে কাজই করুক না কেন সে সম্পূর্ণভাবে ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। কিন্তু যদি কোনো শিশুর বয়স পুরোপুরি 9 বছর হয়, এটা একটু আন্ডারলাইন করেন, এক্সাক্ট 9 ইয়ার্স, কাটায় কাটায় 9 বছর, তাহলে উক্ত শিশুর ক্ষেত্রে 82 ধারার বিধানসমূহ প্রযোজ্য হবে। আপনারা যে একটা সিনেমা আছে, নাম মনে নাই আমার, তো সে তার বাবারে হত্যা করে বাড়ি দিয়ে, তো এবং হত্যা করে যেদিন তার আগের দিন সে ছিল হলো কিশোর। তো ভারতীয় আইনে আছে ধরেন কিশোর অপরাধে, কিশোর যতই বড় অপরাধ করুক না কেন তার মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। ওই যে তার মারে আর কি বেধড়ক মারে, অত্যাচার করে, এই কারণে একদিন রাগ হয়ে তার পিতারে ক্রিকেটের ব্যাট দিয়ে এমন বাড়ি দিছে যে এক বাড়িতে শেষ। তো যদি একদিন পরে ওই কাজটা করতো তাহলে আবার সে পূর্ণবয়স্ক হয়ে যেত এবং তার মৃত্যুদণ্ড হতো। বুঝতে পারছেন? এটা হলো ওই সিনেমার প্রেক্ষাপটে বলতেছি আর কি। তো যাই হোক, আমরা 82 ধারা বুঝেছি। 82 ধারায় এই 9 বছর আগে ছিল 7 বছর, আগে ছিল কত? 7 বছরের কম বয়স্ক, 7 বছরের কম বয়স্ক। 83 ধারাটা দেখেন, 83 ধারা অনুযায়ী আন্ডারলাইন করেন 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম। কয় বছরের বেশি? 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম। বল দিবেন অপরিণত, অপরিণত বোধ শক্তি সম্পন্ন শিশুর কাজ কোনো অপরাধ নয়। মানে আমাদের আশেপাশে অনেক বাচ্চাদের দেখবেন যে
তাদের বয়স 9 বছরের বেশি, 12 বছরের কম, কিন্তু একজন সুস্থ স্বাভাবিক বাচ্চার যে বোধ বুদ্ধি থাকা দরকার ছিল তার সেরকম বোধ বুদ্ধি নাই। তাহলে এরকম কোন বাচ্চাও যদি অপরাধ করে তাহলে সে সুবিধা পাবে কত দ্বারা? 83 দ্বারা। অর্থাৎ 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম বয়স্ক অপরিণতি বোধ শক্তি সম্পন্ন শিশুর কাজ ফৌজদারি দায় হতে শর্ত সাপেক্ষ অব্যাহতি দেওয়া হয়েছে। তবে শর্তটি হলো শিশুর বোধ শক্তি এতদূর পরিপক্কতা লাভ করেনি যে সে তার নিজের কাজের প্রকৃতি এবং পরিণতি বিচার করতে পারে। বুঝতে পারছেন? তো অনুপ, তাহলে বলেন তো যে আপনার দৃষ্টিতে 82 এবং 83 ধারার মধ্যে কি পার্থক্য আছে? স্যার এখানে 82-তে আছে যে আহ, 9 বছরের কম, কিন্তু এখানে তারা যে বোধ সম্পন্ন এ ধরনের কোনো ই নাই, কিন্তু আপনার 83-তে আছে যে 9 বছরের ঊর্ধ্বে, 12 বছরের কম, কিন্তু এখানে বোধ সম্পন্ন ই থাকতে হবে, যেটা তার নিজের ভালো মন্দ হয় এগুলো বোঝার জন্য এই যে এটা পার্থক্য আছে মনে হয় স্যার। 82-তে 82-তে হলো বোধ সম্পন্ন থাকুক বা না থাকুক এটা কোনো প্রশ্ন আসে না, 83-তে স্যার হলো বোধ সম্পন্ন থাকতে হবে। 82-র ক্ষেত্রে অবশ্যই 9 বছরের কম, আর 83-র ক্ষেত্রে 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম, এবং 83-র ক্ষেত্রে সে হচ্ছে অপরিণত বোধ শক্তি সম্পন্ন ব্যক্তি। ঠিক আছে, এই হলো মূল পার্থক্য। আমরা একটু 84 ধারাটা দেখে ফেলি। অপ্রকৃতস্থ এবং উন্মাদ ব্যক্তির কার্য। সব সময় সে ব্যক্তি, একদিন বয়স হলেও ব্যক্তি, 12-র বেশি হলেও ব্যক্তি। হ্যাঁ, এই অপরিণত বোধ শক্তি বয়স যদি 12-র বেশি হয় তখন কি 84? হ্যাঁ, 12-র বেশি হইলে 84 কেন? 12-র বেশি হইলে তো সে অপরাধী। 12-র বেশি 12-র বেশি 12-র বেশি বয়স্ক কোনো ব্যক্তি যদি অপরাধ করে তাহলে সে অপরাধী। অপরিণতর সুবিধাটা পাওয়া যাবে, তার বয়স হইতে হবে 12 বছরের কম, 9 বছরের বেশি। এই এই স্টেজটাই সে সুবিধাটা পাবে। এর এক্সাক্ট 12 বছরেও সে পাবে না, এক্সাক্ট 12 বছরেও কি পাবে। হ্যাঁ, সেটা তো বোধ শক্তি পরিণত হয়েছে কিনা সেটা হচ্ছে এই 84-তে অপ্রকৃতস্থ যদি হয়, অপ্রকৃতস্থ বা উন্মাদ ব্যক্তির কার্য। দণ্ডবিধির 84 ধারার অধীন অপ্রকৃতস্থ বা উন্মাদ ব্যক্তির কার্য অপরাধ বলে গণ্য হবে না যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয়। আন্ডারলাইন করবেন, কার্য সংগঠনের সময় কার্য সম্পাদনকারীকে অবশ্যই অপ্রকৃতস্থ থাকতে হবে। অপ্রকৃতিস্থ যখন সে অপরাধটা করছে ওই মুহূর্তে সে সুস্থ ছিল, একদিন পরে পাগল হয়েছে, 84 ধারার সুবিধা পাবে না। যখন অপরাধটা করছে ওই মুহূর্তেই তার কি থাকতে হবে? উন্মাদ থাকতে হবে বা অপ্রকৃতস্থ থাকতে হবে। তার একদিন পরে যদি পাগল হয় 84 ধারার সুবিধা পাবে? ইভেন যদি এরকম হয় যে যেদিন সে অপরাধটা করছে তার 1 মাস পরে সুস্থ হয়েছে, এখন পাবে কিনা বলেন তো? ধরেন একজন পাগল একজনকে হত্যা করছে, কিন্তু ওই পাগল 1 মাস পরে সুস্থ হয়ে গেছে, তাহলে সে কি 84 ধারার সুবিধা পাবে কিনা? পাবে, কারণ যখন ঘটনাটা ঘটাইছিল ওই মুহূর্তে সে কি ছিল? অপ্রকৃতস্থ ছিল। তো সে কাজে প্রকৃতি বুঝতে বা সে যে কাজ করেছে তা বেআইনি বা আইনের পরিপন্থী তা বুঝতে কি ছিল? অক্ষম ছিল। উদাহরণ, একজন পাগল ব্যক্তি অপর একজন ব্যক্তিকে হত্যা করে, এখানে পাগল ব্যক্তি 84 ধারায় ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে যেহেতু কার্য সংগঠনের সময় সে কি ছিল? পাগল ছিল। বুঝতে পারছেন? তো তাহলে আমরা একটু 84 পর্যন্ত শুরু থেকে পড়ি। 76 ধারায় বলল আইন দ্বারা বাধ্য বলে ঘটনাগত ভুল। 79 ধারায় বলল আইন দ্বারা সমর্থিত বলে ঘটনাগত ভুল। 77 ধারায় বলল বিচারকের কার্য। 78 ধারায় বলল আদালতের নির্দেশ অনুসারে যে ব্যক্তি কোনো কাজ করে। তারপরে 80 ধারায় বলল আইনানুগ দায়িত্ব সম্পাদনকালে কৃত কার্য কোনো অপরাধ নয়। 81 ধারায় বলল
যে বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য যদি ক্ষুদ্রতর ক্ষতি করে সরল বিশ্বাসে এবং নিরুপায় হয়ে। 82 ধারায় বললো 9 বছরের কম বয়স্ক কেউ অপরাধ করলে গণ্য হবে না। 83 ধারায় বললো 9 বছরের বেশি 12 বছরের কম অপরিণত শক্তি সম্পন্ন ব্যক্তি অপরাধ করলে অপরাধ হবে না। 84 ধারায় বললো যে উন্মাদ বা অপ্রকৃতস্থ সে যদি অপরাধ করে ওই মুহূর্তে যদি সে উন্মাদ বা অপ্রকৃতস্থ থাকে তাহলে সে অব্যাহতি পাবে কত ধারায়? 84 ধারায়। একটু 5 মিনিটের বিরতি। শুনতে না পারলে ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন করব মানে পড়া শুরু করব। দেখেন 85 ধারা। ওই যে এক লোক জিজ্ঞেস করছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর এক লোক হচ্ছে ধান কাটতেছে। তো রাস্তা দিয়ে যাচ্ছে সে জিজ্ঞেস করতেছে, কি অনুপ সাহেব ধান কাটতেছেন নাকি? তো অনুপ সাহেব বলতেছে, না রে ভাই, আমি হলাম ধান কাটতেছি। আবার সে বলতেছে, ও আমি ভাবছিলাম আপনি মনে হয় ধান কাটতেছেন। মানে আপনার একজন জিজ্ঞাসা করলো, কি বদরুজ্জামান সাহেব আপনি কি বার কাউন্সিল লিখিত পরীক্ষার্থী? মানে আপনি মনে করেন শুনেন না, আপনি বলছেন না ভাই আমি তো বার কাউন্সিলে লিখিত পরীক্ষা দেবো। আবার যারে বলছেন সে আবার বলতেছে, ও আমি ভাবছিলাম মানে বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষাই আপনি দেবেন। আচ্ছা জি, দুজনই বয় রাজি। যাই হোক, আমরা 85 আর 83 ধারাটা একটু দেখবো। মাতাল ব্যক্তির কার্য। মাতাল 85 এবং 86 ধারায় নেশাগ্রস্ত এবং মাতাল অবস্থায় কোনো ব্যক্তি কর্তৃক সম্পাদিত অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা দেখি যে মাতাল বা নেশাগ্রস্ত ব্যক্তি 85 ধারার শর্ত পূরণ করলে তার কার্য অপরাধ বলে গণ্য হবে না। কোন কোন ক্ষেত্রে? যদি অভিযুক্ত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় কার্যটি করে, মানে যখন সে ওই সংশ্লিষ্ট অপরাধটা করেছিল ওই সময় সে ছিল কি মাতাল, নেশাগ্রস্ত। এখন মদ খেয়েই যে তার মাতাল হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো নেশা জাতীয় দ্রব্য দ্বারা সে মাতাল হতে পারে। এমন নেশার কারণে অভিযুক্ত ব্যক্তি কার্যের প্রকৃতি সম্পর্কে জানতে অক্ষম ছিল, তাকে নেশাগ্রস্ত করা হয়েছিল, আন্ডারলাইন করবেন, তার ইচ্ছার বিরুদ্ধে এবং তার অগোচরে। অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে সংঘটিত কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না। তো এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে যে আপনি মাতাল হলেই হবে না, আপনারা যে মাতাল করছে এটা আপনার করছে নিজের ইচ্ছার বিরুদ্ধে। আপনি ইচ্ছাকৃতভাবে মদ খেয়ে যদি কোনো অপরাধ করেন তাহলে কিন্তু আপনি অব্যাহতি পাবেন না। তাহলে তো সবাই ওই কাজ করতো যে অপরাধ একটা করার আগে মাতাল হয়নি। এবং 86 ধারায় বলছে যে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় নেশাগ্রস্ত হয়ে কোনো অপরাধ সংগঠন করে তাহলে সে ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে না। ধরেন একজন ব্যক্তি মদ খেয়ে সে চুরি করছে, মদটা যদি সে নিজের ইচ্ছায় খেয়ে চুরি করে তাহলে সে কি অব্যাহতি পাবে? পাবে না। কিন্তু তারে যদি অন্য কেউ খাওয়ায় যদি অপরাধটা, তাহলে সে অব্যাহতি পেতে পারে আর কি। এখন এক্ষেত্রেও আবার কথা আছে, 76 ধারার এই ব্যাখ্যা একটু জটিল, যে আপাতত আমরা এতটুকুই মনে রাখি যে ইচ্ছাকৃত ভাবে মদ খাইলে অব্যাহতি পাওয়া যাবে না, 86 ধারার ইয়ার ব্যাখ্যা। কিন্তু 86 ধারায় আরেকটা বলছে যদি অনিচ্ছাকৃত হয় তাহলে কি অব্যাহতি পেতে পারে। এতটুকু মনে রাখলেই হবে, আমাদের পেজ দিয়ে মনে রাখার দরকার নাই। 85 86 এইভাবে মনে রাখলেই হবে। আমাদের 87-তে চলে আসি, ধারা 87। মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর অভিপ্রায় ব্যতীত কোন কার্যে সম্মতি প্রদান করা। এটা আন্ডারলাইন করেন, মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর অভিপ্রায় ব্যতীত কোন কার্যে কি দেওয়া? সম্মতি। অবশ্যই হয়। আপনি এমন একটা কাজের জন্য একজনের সম্মতি নিছেন যার বয়স 18 বছরের বেশি এবং যে কাজে সাধারণত মৃত্যু বা গুরুতর আঘাত ঘটার কোনো সম্ভাবনা নাই, এবং সে যদি আপনার সম্মতি দেয় পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে যে সম্মতি নিল আর কি তারা দায়ী করা যাবে না। ভুইয়া সাহেব বদরুজ্জামান সাহেবরে বললেন যে ভাই চলেন আমরা
হাডুডু খেলি। তো বদরুজ্জামান সাহেবের বয়স কি 18 বছরের বেশি হয়েছে? বদরুজ্জামান সাহেব 18 বছর বেশি হয়েছে? আচ্ছা, না তাহলে উনি সম্মতি দিল এবং হাডুডু খেলতে গিয়ে দেখা গেল বদরুজ্জামান সাহেবের পা ভেঙে গেছে। তাহলে এই জায়গায় বদরুজ্জামান সাহেব নূর ইসলাম ভূঁইয়ারে দায়ী করতে পারবে না, বলবে না যে নূর ভাই আপনি আমার সম্মতি নিছেন, আপনার কারণেই আমার পা ভাঙছে। এখন নূর ভূঁইয়ার উনার যে সুবিধা ঢাল সেটা হলো 87 ধারা। উনি বলবে যে ভাই হাডুডু খেলায় সাধারণত কারো মারা যাওয়ারও সম্ভাবনা নাই, গুরুতর আঘাতেরও সম্ভাবনা নাই। আর এই জায়গায় আমি ফাউল প্লেও করি নাই। ফাউল প্লে বোঝেন তো, মানে নীতি বিরুদ্ধ, আমি নিয়ম নীতি অনুযায়ী খেলছি। সো আমি অব্যাহতি পাবো কত দ্বারাই? 87 দ্বারাই। সো 87 দ্বারাই সম্মতি নিতে হবে এমন ব্যক্তির যার বয়স কত এবং যেখানে কিসের সম্ভাবনা নাই? মৃত্যু বা গুরুতর আঘাত। একটু দেখেন, মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর অভিপ্রায় ব্যতীত যদি কোনো ব্যক্তি 18 বছরের বেশি বয়সের কোনো ব্যক্তির সম্মতি নিয়ে কোনো কাজ করে যা মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর আন্ডারলাইন করুন অভিপ্রায় ছাড়া করা হয়। মানে এই জায়গায় ভুইয়ার কিন্তু অ্যাকচুয়ালি মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর কোনো কি ছিল না, অভিপ্রায় ছিল না। সে জানে না যে এমন কাজ সম্ভবত মৃত্যু বা গুরুতর আঘাত ঘটাতে পারে এবং উক্ত কাজের ফলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে অভিযুক্ত ব্যক্তিকে দায়ী করা যাবে না, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি ফৌজদারি দায়ী হতে অব্যাহতি পাবে। উদাহরণ করি, আবুল ও বাবুল আনন্দ করার জন্য পরস্পর ওশি খেলার জন্য একমত হয়। ওশি কি? তরবারি। জি, ওশি খেলা চলাকালে আবুলের কারণে বাবুল আঘাত পায় এবং বাবুলের পা ভেঙে যায়। এখানে আবুল কোনো অপরাধ করেনি, কারণ ওশি খেলার জন্য আবুল এবং বাবুলের মধ্যে সম্মতি ছিল এবং অনুরূপ ভাবে ওশি খেলার সময় সংঘটিত যে কোনো আঘাত বহনে তারা কি ছিল? একমত ছিল। তাই দণ্ডবিধির 87 ধারা অনুযায়ী আবুলের কারণে বাবুল যে আঘাত পেয়েছে তার জন্য আবুল কোনো অপরাধ করে নাই। কিন্তু আবুল যদি খেলার নিয়ম বিরুদ্ধ পন্থা অবলম্বন করে কোনো ক্ষতি করে তাহলে আবুল কি হবে? মানে আমি অনুপরে বললাম অনুপ চলেন ক্রিকেট খেলি, এখন ক্রিকেট খেলতে গিয়ে ফুটবল খেলতে গিয়ে, ফুটবল খেলায় ভালো হয়, ফুটবল খেলতে গিয়ে আমি ইচ্ছা করে অনুপরে ফাউল করলাম, অনুপের পা ভেঙে গেছে, তাহলে কিন্তু আমি 87 ধারার সুবিধা পাবো না। কেন পাবো না বলেন? কারণ এই জায়গায় আমি খেলার নিয়ম বিরুদ্ধ ভাবে এই কাজটা করেছি। তাহলে বদরুজ্জামান সাহেব 87 ধারার মূল থিম বলেন তো? সম্পত্তিতে শুরু করছেন, কিন্তু সেই কার্যটা মৃত্যু বা মৃত্যুর আঘাত ব্যতীত এইগুলো হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমন কোনো খেলা বা কাজ করছে এর ফলে যদি গুরুতর আঘাত বা ঘটেও এটা অপরাধ হিসেবে গণ্য হবে। ধন্যবাদ। তো এখানে আপনি সম্মতি নিছেন যার তার বয়স কত এবং এই কাজে সাধারণত কিসের সম্ভাবনা নাই? মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা নাই, বাট আপনি দায়ী হবেন যদি নিয়ম বিরুদ্ধ ভাবে তাকে আহত করে। আমরা এখন তিনটা ধারা একসাথে মনে রাখবো, 88, 89 আর 92। 88, 89 আর 92। 88 ধারায় বলতেছে যে মৃত্যু ঘটানোর অভিপ্রায় ব্যতীত কোন ব্যক্তির গোল দেবেন কল্যাণার্থে, উক্ত ব্যক্তির গোল দেবেন সম্মতি সহ কৃত কোনো কাজ। উক্ত ব্যক্তির কি অর্থাৎ আপনি একজনের সাথে এমন একটা কাজ করেছেন যে কাজটা ওই ব্যক্তির সম্মতি নিয়ে করেছেন এবং ওই কাজে সাধারণত মৃত্যু ঘটার কোনো অভিপ্রায় আপনার ছিল না এবং ওই কাজটা আপনি করতেছেন তার কিসের অর্থে? কল্যাণার্থে, তার ভালোর জন্য। বলতেছে যে যদি কোনো ব্যক্তি, এখানে বয়স হলো 12 বছরের বেশি, কত বছরের বেশি? 12 বছরের বেশি। 12 বছরের বেশি বয়স্ক ব্যক্তির সম্মতি নিয়ে যদি কোনো কাজ করা হয় ওই ব্যক্তির মঙ্গলার্থে, তাহলে পরবর্তীতে কোনো দুর্ঘটনা ঘটলে যে সম্মতি নিল, যে মঙ্গলার্থে কাজটা করলো, সে অব্যাহতি পাবে কত ধারায়? 88 ধারায়। ডাক্তার বলল মাইকেল রে যে আপনার পায়ে
গুরুতর একটা অপারেশন করতে হবে আপনার কল্যাণার্থে। তবে এই পায়ের অপারেশনটা যদি, আমি তো কল্যাণার্থে করব, কিন্তু যদি আহ, ধরেন সব অপারেশন তো আর 100% সঠিক হয় না, আমি তো চেষ্টা করব সর্বস্ব দিয়ে, যদি না হয় তাহলে কিন্তু আপনার পা কাটার সম্ভাবনা থেকে যায়। তার আগে থেকে বুঝাই নিছে, আপনি কি সম্মতি দিবেন কিনা। তাহলে মাইকেলের বয়স 12 বছরের বেশি, সে সম্মতি দিছে এবং পরবর্তীতে দেখা গেল যে ঠিকই অপারেশনটা সাকসেসফুল হয় নাই, তাহলে এই জায়গায় মাইকেল যদি ডাক্তারের বিরুদ্ধে মামলা করে, ডাক্তার অব্যাহতি পাবে কত দাঁড়ায়? এই 85 দাঁড়ায়। সে বলবে যে আমি সম্মতি নিছিলাম, মাইকেলের বয়স 12 বছরের বেশি, আর এই জায়গায় আমি কাজটা করছি কি অর্থে? কল্যাণার্থে। বুঝতে পারছেন? তো তার মানে এই না যে এই ধারাগুলো শুধু ডাক্তারের ক্ষেত্রেই প্রযোজ্য। ডাক্তারের জাস্ট এখানে একটা কি দিছে উদাহরণ, যদি কোনো ব্যক্তি 12 বছরের বেশি বয়স্ক, এটা আন্ডারলাইন করেন, 12 বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তির কল্যাণার্থে উক্ত ব্যক্তির সম্মতি সহ সরল বিশ্বাসে যদি কোনো কাজ করে এবং উক্ত কাজের ফলে কোনো দুর্ঘটনা বা ক্ষতি ক্ষতি সংঘটিত হয়, তাহলে কার্য সংগঠনকারী ব্যক্তিকে ফৌজদারি দায়ে অভিযুক্ত করা যাবে। সার্জন করিম জানতো যে খায়রুনকে অপারেশন করলে খায়রুনের মৃত্যু হতে পারে, কিন্তু খায়রুনের মঙ্গলের জন্য বললেন তার সম্মতি সহ সরল বিশ্বাসে করিম অপারেশনটি করে, খায়রুন মারা যায়। এখানে সার্জন করিম কোনো অপরাধ কি বলেন কেন করে নাই? কারণ সে খায়রুনের কি নিছিল? সম্মতি দিছিল। বুঝছেন? 89 ধারা পড়ি। যদি ওই ব্যক্তির সম্মতি হয় বা ওই ব্যক্তি হয় অপ্রকৃতস্থ, বা তার বয়স যদি হয় 12 বছরের কম, 12 বছর বা তার কম, তাহলে তো তার সম্মতি দেওয়ার কি নাই, যোগ্যতা নাই। তাহলে সম্মতি দিবে কে? তার অভিভাবক। তাহলে ওই সেম উদাহরণ, খায়রুনের বয়স 12 বছরের কম, খায়রুনের অভিভাবক সম্মতি দিছে, কিন্তু দুর্ঘটনা যদি ঘটে যায়, তাহলে ডাক্তার অব্যাহতি পাবে কততে? 15। তাহলে 88-তে সম্মতি দেয় স্বয়ং ওই ব্যক্তি যার বয়স 12 বছরের বেশি, আর 89-তে সম্মতি দেয় কে? 12 বছরের কম বয়স্ক ব্যক্তির অভিভাবক, অথবা 12 বছরের বেশিও হতে পারে, কিন্তু সে হলো অপ্রকৃতস্থ। কি? অপ্রকৃতস্থ। দেখেন, অভিভাবকের সম্মতিক্রমে শিশু বা অপ্রকৃতস্থ ব্যক্তির মঙ্গলার্থে সরল বিশ্বাসে কৃত কাজ অপরাধ নয়। যদি কোনো ব্যক্তি 12 বছরের কম বয়স্ক বা অপ্রকৃতিস্থ ব্যক্তির মঙ্গলার্থে উক্ত ব্যক্তির অভিভাবক বা আইনানুগ তত্ত্বাবধানকারীর সম্মতি সহ কোনো ক্ষতি ঘটানোর অভিপ্রায় ব্যতীত সরল বিশ্বাসে কোনো কাজ করে এবং উক্ত কাজের ফলে কোনো দুর্ঘটনা বা ক্ষতি সংঘটিত হলে কার্য সম্পাদনকারী ব্যক্তিকে ফৌজদারি দায়ে অভিযুক্ত করা যাবে। উদাহরণ দেখেন, তার ছেলের মঙ্গলের জন্য একজন সার্জনকে অপারেশন করাতে চাই, সার্জন শিশুটির পিতার নিকট থেকে অনুমতি নিয়ে অপারেশন করে, শিশুটি মারা যায়। এখানে সার্জন কোনো অপরাধ করেনি, কারণ সেই শিশুটির অভিভাবকের অনুমতি নিয়ে এবং শিশুর কল্যাণার্থে সরল বিশ্বাসে কাজটি করেছে। তবে এক্ষেত্রে শিশুর বয়স অবশ্যই 12 বছরের। তাহলে বদরুজ্জামান সাহেব, 88 আর 89 ধারার ভিতরে কি পার্থক্য আছে? 12 বছরের বেশি আর ওই রোগীর সম্মতি হ্যাঁ, আর 89 বলা হয়েছে যে 12 বছরের কম বা কোনো বুঝছেন না? অভিভাবকের সম্মতি। জি, এখন যে ধারাটা পড়বো বিবিআই, 92 পাশে 3টে স্টার দেন, সবই তো বিবিআই, বিশেষ করে 92 আরো বেশি গুরুত্বপূর্ণ। বলেন। 92-তে হলো কারোরই সম্মতি নেওয়ার সুযোগ নাই, ওই অভিভাবকেরও সম্মতি নেওয়ার সুযোগ নাই, পেশেন্টেরও সম্মতি নেওয়ার সুযোগ নাই। আমি আবারও বলে রাখি, এই ধারাগুলো ডাক্তারের দিয়ে জাস্ট উদাহরণ দিছি, কিন্তু তার মানে এই না যে এগুলো ডাক্তারের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য অন্য ক্ষেত্রেও হতে পারে। বুঝছেন? অন্য কোন ক্ষেত্রে আমরা এখন একটু করে উদাহরণে দেখবানি। যদি এরকম হয় যে বইয়ে উদাহরণ আছে, যে আমরা সাধারণত এইভাবে জানি যে যখন কোনো সড়ক দুর্ঘটনা ঘটে তখন রোগীগুলোর তো স্থানীয়
মানে হসপিটালে নিয়ে যায়, এরকম একটা পেশেন্ট পাওয়া গেল যে তার অতি সত্বর অপারেশন করা দরকার, এখন সে অচেতন অবস্থায় আছে, তার সম্মতি নেওয়ারও সুযোগ নাই, তার অভিভাবকের সম্মতি নেওয়ারও সুযোগ নাই। এই ক্ষেত্রে ডাক্তার যদি কল্যাণার্থে অপারেশন করে, তাহলে ডাক্তার যদি কোনো দুর্ঘটনা ঘটায় ফেলে, সে অব্যাহতি পাবে কত ধারায়? 92 ধারায়। 92 ধারায় আরো বেশ কতগুলো উদাহরণ আছে। ধরেন আমাদের বড় একটা বিল্ডিং এ আগুন ধরছে, আগুন ধরে একজন একটা শিশুকে ছাদের উপর থেকে নিক্ষেপ করছে, মানে নিচে আছে আপনার কম্বল ধরা বা কাপড় ধরা। এখন শিশুটিকে বাঁচানোর জন্য, শিশুটা ধরেন অচেতন অবস্থায় আছে, শিশুটির অভিভাবকের সম্মতি নেওয়ার কোনো সুযোগ নাই। এখন যে উপর থেকে নিক্ষেপ করলো, দেখা গেল যে সে আহ শিশুটা একটু শিশুটা একটু আহত হয়ে গেছে, তাহলে এই জায়গা উপর থেকে যে নিক্ষেপ করলো, তার কি খারাপ কোনো উদ্দেশ্য ছিল? না, কিন্তু ওনার সম্মতি নেওয়ারও কোনো সুযোগ ছিল না, তাহলে তিনি অব্যাহতি পাবেন কত ধারায়? 93 ধারায়। বুঝছেন? আবার বাঘে একজনকে নিয়ে গেছে, বাঘে পাগলা তানভীরে নিয়ে গেছে। এখন আমাদের রশিদ সাহেব পাগলা তানভীরে বাঁচানোর জন্য বাঘরে গুলি করছে, পাগলা তানভীরের ধরেন পায়ে লেগে গেছে। এখন পাগলা তানভীর যদি রশিদ সাহেবের বিরুদ্ধে মামলা করে যে আপনি ইচ্ছা করেই আমাদের গুলি করছেন, তাহলে রশিদ সাহেব অব্যাহতি পাবে কততে? বলবো যে তোমার তো ওই সময় আমার সম্মতি নেওয়ার কোনো সুযোগ না, আর আমি তো তোমার বাঁচানোর জন্য গুলি করছি। তাহলে এক্ষেত্রে অব্যাহতি পাবে কত ধারায়? 92 ধারায়। জি, তো আমরা একটু 92 ধারাটা পড়ে ফেলি, দেখেন। সম্মতি ব্যতি রেখে কোন ব্যক্তির মঙ্গলার্থে সরল বিশ্বাসে কৃত কাজ অপরাধ নয়, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্মতি ব্যতীত বা উক্ত ব্যক্তির কোনো অভিভাবক বা আইনানুগ তত্ত্বাবধানকারীর সম্মতি ব্যতীত উক্ত ব্যক্তির মঙ্গলার্থে ক্ষতি ঘটানোর অভিপ্রায় ব্যতীত সরল বিশ্বাসে কোনো কাজ করে, উক্ত কাজের ফলে কোনো দুর্ঘটনা বা ক্ষতি সংঘটিত হলে কার্য সম্পাদনকারী ব্যক্তিকে ফৌজদারি দায়ে অভিযুক্ত করা যাবে না। এখানে শর্ত হলো যে ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানো বা মৃত্যু ঘটানোর প্রচেষ্টার ক্ষেত্রে অত্র ধারার বিধানাবলী প্রযোজ্য হবে না। আপনার যদি মৃত্যু ঘটানোর কি থাকে, ইচ্ছা থাকে, তাহলে কিন্তু প্রযোজ্য হবে না। আর ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত ঘটানো বা গুরুতর আঘাত ঘটানোর প্রচেষ্টার ক্ষেত্রে অত্র ধারার বিধানাবলী প্রযোজ্য হবে না। তো এখানে বইতেই এই উদাহরণগুলো আছে, 3টা উদাহরণ আছে, আমরা একটু পড়ে ফেলি। দেখেন উদাহরণ 1। হ্যাঁ হ্যাঁ, তিনটাই দিছি। জি, সার্জন একটি শিশুকে এমন দুর্ঘটনায় আপতিত দেখতে পান যে অবিলম্বে তার অপারেশন না করলে তার মারাত্মক ক্ষতি হওয়ার কি আছে, আশঙ্কা আছে। এদিকে শিশুটির অভিভাবকের নিকট আবেদন করারও যথেষ্ট সময় নেই। ক সরল বিশ্বাসে শিশুটির মঙ্গল কামনা করে অপারেশন করে, এখানে কোনো কি করেনি, অপরাধ করেনি। উদাহরণ 2 দেখেন, শিশু একটি জ্বলন্ত ঘরে রয়েছে, নিচে লোকজন একটি কম্বল ধরে রেখেছে, ঘরের ভিতরে অন্য কোনো উপায় না পেয়ে সরল বিশ্বাসে শিশুটিকে বাঁচানোর জন্য নামক শিশুটিকে ঘরের ছাদ থেকে কি করে, জানতো যে উক্ত নিক্ষেপের ফলে শিশুটির মৃত্যু ঘটতে পারে, তবে শিশুটির মৃত্যু কামনা না করে এবং শিশুটির মঙ্গল কামনা করে সে উক্ত কার্যটি করে। এই ক্ষেত্রে যদি এমন হয় যে উক্ত নিক্ষেপের ফলে শিশুটির মৃত্যু মুখে পতিত হয়, তবুও ক্ষয় কোনো কি করে নাই। উদাহরণ 3টা দেখেন, ওই বাগে টেনে নিয়ে যায়, এটা না পড়ি, গুলি করছে, তো এই ক্ষেত্রেও কি নাই, অপরাধ হবে না। এই সবগুলাই কত ধারার উদাহরণ? 92 ধারা। আমরা একটু 90 ধারা পড়ে ফেলি। দেখেন, যেগুলো সম্মতি না, মানে সবসময় যে সম্মতি দিলেই সম্মতি হবে বিষয়টা তা না, কোন কোন ক্ষেত্রে সম্মতি দিলেও আইনত ওই সম্মতির কোনো কি নাই। আচ্ছা, 1 নম্বর দেখেন, ক্ষতির ভয়ে প্রদত্ত সম্মতি। আমি যদি অনুপ্রে বলি, অনুপ আমার সাথে যদি ফুটবল না খেলেন, তাহলে আপনার কিন্তু আপনার যে মোটরসাইকেল আছে মোটরসাইকেলটা পুরাই ফেলবো। উনি খেলার অনুমতি দিল, পরবর্তীতে দেখা গেল যে উনি ওই পরে পা ভেঙে গেছে, তাহলে উনি যদি বলে যে
আমি যদি বলি যে অনুপ তো সম্মতি দিয়েছিল, আমার কোনো দোষ নাই, এটা আমি বললে হবে না। সম্মতিটা আমি নিয়েছিলাম কিভাবে? ক্ষতির ভয় দেখাই। তো ক্ষতির ভয় দেখায় সম্মতি নিলে সেই সম্মতির কোনো কি নাই, দাম নাই। বিষয়ের ভুল বর্ণনার কারণে প্রদত্ত সম্মতি। ভুল বর্ণনা হচ্ছে সাপুরিয়ার। সাপুরিয়া বলছে যে তানভীর তুমি সাপের কামড় খাও, আমি সাপের বিষ তুলতে পারি। তো সাপের বিষ, সাপের কামড় খাইছে, পরে আর তুলতে পারে নাই। তানভীরের দ্বিতীয় পক্ষের উনি এসে যদি মামলা করে, তাহলে সাপুরিয়া কি অব্যাহতি পাবে কিনা বলেন? পাবে না। কেন পাবে না? কারণ এই জায়গায় সে ভুল বর্ণনা দিয়ে সম্মতি আদায় করছে, তাহলে সাপুরিয়া অবশ্যই কি হবে? দণ্ডিত হবে। তারপরে দেখেন, অপ্রকৃতিস্থ ব্যক্তি কর্তৃক প্রদত্ত। পাগল ব্যক্তি যতই সম্মতি দেখ, সেই সম্মতির কোনো দাম নাই। মাতাল ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি, এটা একটু ব্র্যাকেটে লিখে রাখেন, স্বেচ্ছায় অনিচ্ছায় যাই হোক না কেন, স্বেচ্ছা অনিচ্ছায় যাই হোক না কেন। পাঁচ নাম্বার লেখেন, 12 বছরের কম বয়স্ক ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি। যদি এমন কোন ব্যক্তি যার বয়স হচ্ছে 12 বছরের কম, সে যদি কোনো সম্মতি দেয়, তাহলেও কি হবে না, তার কোনো দাম নেই। উদাহরণ, এই উদাহরণটা ভিভিআই পরীক্ষায় আসতে পারে। কয়েকজন সাপুরে সে দাবি করে যে সাপে কামড় দিলে সে বিষ নামাতে পারে, এবং একজন দর্শক খকে তার কাছে থাকা সাপের কামড় খেতে বলে, এবং সে বিষ নামিয়ে তা প্রমাণ করবে। খ রাজি হয় এবং সাপের কামড়ে মারা যায়। এখানে ক অপরাধ করেছে, যেহেতু সে ভুল ধারণা দিয়ে সম্মতি আদায় করেছে। তাহলে জায়গায় সাপুরে অব্যাহতি পাবে? পাবে না। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, একটু আমরা আর কিছু ধারা আছে একটু দেখি। 91 ধারাটা দেখেন। ধারা 91, যে কাজ শুরু থেকেই অবৈধ, সম্মতি দিয়ে সে কাজে কি দেওয়া যাবে না, দেওয়া। ধরেন কজিং মিসক্যারেজ, গর্ভপাত শুধুমাত্র নারীর জীবন রক্ষার জন্য যদি প্রয়োজন হয় তখনই বৈধ, এটা ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে কি অবৈধ। গর্ভপাত যদি নারীর সম্মতিও থাকে, যদি বলে যে নারী সম্মতি দিচ্ছে, তবুও সে স্বয়ং নারীও এই ধারায় কি দণ্ডিত হবে। বুঝতে পারছেন? যদি কোনো কাজ আইন অনুযায়ী শুরু থেকে অবৈধ হয়, তবে শুধুমাত্র সম্মতি প্রদান করে উক্ত কাজকে বৈধ করা যায় না। আমরা দুজন, ধরেন একজন গাঁজা খাইতেছে, এখন সে এসে অনুপরে বললো যে অনুপ চলো তুমি আর আমি গাঁজা খাই, অনুপ সম্মতি দিছে। এখন অনুপ গাঁজা খেয়ে অপরাধ করছে, কথা সত্য, কিন্তু সে যদি আর একজন যদি বলে যে সে তো সম্মতি দিছে, আমার তো কোনো অপরাধ নাই, বলেন তো এই যে আহ্বান করছে তার অপরাধ আছে কিনা? অবশ্যই আছে। সম্মতি দিয়ে কখনো অবৈধ কাজে কি করা যায় না, বৈধ করা যায়। উদাহরণ দেখেন, নারীর মঙ্গলার্থে জীবন রক্ষার কারণ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে গর্ভপাত করানো একটি বেআইনি বা অবৈধ কাজ, তাই মঙ্গলার্থে ব্যতীত শুধুমাত্র সম্মতি প্রদান করে গর্ভপাত করানোকে বৈধ করা যায়। পৃথিবীর একটা দেশে গাঁজা খাওয়া বৈধ, জানেন? এবং সেই দেশে আমাদের মোড়ে মোড়ে যেরকম যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট, ওদের মোড়ে মোড়ে গাঁজার শোরুম আছে, এবং সেখানে ওই মানে গাঁজা খাওয়ার বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, দুর্লভ প্রকৃতির গাঁজা টাজা এগুলো পাওয়া যায়। সেই দেশটা হলো থাইল্যান্ড। থাইল্যান্ডে গাঁজা খাওয়া বৈধ। আর পৃথিবীর সবচেয়ে বেশি গাঁজা খায় কোন দেশ জানেন? আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো যারা নিজেদের দেশে গাঁজা খাইতে পারে না, তারা এরপর ওই থাইল্যান্ডে গিয়ে যে অনেক রকমের ইয়া খায়। যাই হোক, আচ্ছা, তো যাই হোক 91 ধারা বুঝতে পারছেন, যে কাজ শুরু থেকেই কি অবৈধ, সেটা কখনো সম্মতি দিয়ে বৈধ করা যায় না। আমরা 93 ধারায় চলে আসি, কমিউনিকেশন ডান ইন মেড ইন গুড ফেইথ।
সরল বিশ্বাসে কৃত যোগাযোগ অপরাধ না। ডাক্তার এসে বলতেছে রোগীরে, আপনার যে অসুখ, আপনি তো 2 মাসের মধ্যে মারা যেতে পারেন, এই কথা শুনে ওই সময় সে মারা গেছে। তাহলে ডাক্তারের যদি সরল বিশ্বাস থাকে তাহলে ডাক্তার অব্যাহতি পাবে কত ধারায়? 93 ধারায়। যদি আপনাদের বলি যে পড়ালেখার যে গতি, এই গতি দিয়ে তো বার কাউন্সিল জীবনে পাস হবে না, শুনে আপনার মনে করেন যে 5 দিন জ্ঞান ফেরে না, এখন বাসার লোকজন আইসে যে কি বলছেন না রে, এরকম হলো কেন? তাহলে আমি যদি সরল বিশ্বাসে বলে থাকি তাহলে আমি অব্যাহতি পাবো কত ধারায়? 93 ধারায়। দণ্ডবিধির 93 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তির মঙ্গলের জন্য কোনো সংবাদ প্রেরিত হয়, তাহলে যে ব্যক্তির নিকট সংবাদ প্রেরিত হয় সে ব্যক্তির কোনো ক্ষতি সাধন হলে কাজটি যেহেতু সরল বিশ্বাসে সংঘটিত হয়েছে, তাই সেটা কি হবে না? অপরাধ হবে না। উদাহরণ, হুবহু বইয়ের উদাহরণ, একজন চিকিৎসক সরল বিশ্বাসে রোগীকে বলেন যে আপনি আর বাঁচবেন না, এতে রোগী উক্ত মানসিক আঘাতে পেয়ে মারা যায়। এক্ষেত্রে চিকিৎসক কোনো অপরাধ করে নেই, যেহেতু তিনি সরল বিশ্বাসে কাজটি করেছেন। 94 ধারা ভিভিআই। চুরানব্বই ধারায় যারে ভয় দেখাইয়া কোনো কাজ করানো হয়েছে সে অব্যাহতি পাবে 94 ধারায়। আমি যদি অনুপ্রে ভয় দেখাইয়া কোনো কাজ করাই, অনুপ নিজে নিজে করে নাই, ভয় দেখাই করাইছি, তাহলে অনুপ অব্যাহতি পাবে 94 ধারায়। তবে শর্ত আছে, এই ভয়টা দেখাতে হবে মৃত্যুর ভয়, তাৎক্ষণিক ভবিষ্যৎ মৃত্যুর ভয়ও না। কি তাৎক্ষণিক? অনুপ্রে বললাম যে অনুপ, যে আপনি গিয়ে অমুকরে অমুকরে গিয়ে ঘুষি দিয়ে আসেন বা অমুকের ঘরে গিয়ে আগুন দিয়ে আসেন, যদি আগুন না দেন এখনই আপনাকে গুলি করে মেরে ফেলবো, এবং অনুপ ভয় পেয়ে ঠিকই এই কাজটা করেছে, তো এখানে অনুপের কি হয় নাই? অপরাধ হয় নাই। তবে আমি যদি মৃত্যুর ভয় না দিয়ে অন্য কোনো ভয় দেখাইয়া ওনারে কাজটা করাইতাম, তাইলে উনি অব্যাহতি পেত না। যদি ওনারে বলতাম যে অনুপ, আপনি যদি অমুকের ঘরে আগুন না দেন তাহলে আপনার হাত ভেঙে দেব, এবং উনি হাত ভাঙার ভয়ে ঠিকই ওই অপরাধটা করছে, বলেন তো এই জায়গায় উনি অব্যাহতি পাবে কিনা? উনি যদি বলে যে অমুক আমার হাত ভাঙার ভয় দেখাইছে তাই তো কাজটা করছি, উনি অব্যাহতি পাবে না। উনি 94 ধারা অব্যাহতি পেতে হলে ওনাকে যে ভয়টা দেখানো হয়েছে সেটা কি হতে হবে? তাৎক্ষণিক মৃত্যুর ভয়। বুঝছেন? এখন দুইটা এক্সেপশন আছে। যদি তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া যদি দুইটা কাজ করায় তাহলেও অনুদোষী হবে। এই দুইটা কাজ হলো, একটা হলো মৃত্যু খুন করা, একটা হলো কি খুন, মানে আমি অনুপরে বললাম অনুপ আপনি যদি অনুপরে খুন না করেন তাহলে আপনারে আমি এই মুহূর্তে খুন করব, এবং অনুপ গিয়ে ঠিকই খুন করছে। তাহলে এই জায়গায় যদিও অনুপরে ভয় দেখানো হয়েছে কিসের ভয়? মৃত্যুর ভয়, তথাপি অনুপ যে কাজটা করছে সেটা কি? খুন। এই জায়গায় অনুপ 94 ধারার সুবিধা পাবে না। বুঝছেন? আর একটা হলো রাষ্ট্রবিরোধী অপরাধ, বা রাষ্ট্রবিরোধী অপরাধ এমন হতে হবে যার শাস্তি মৃত্যুদণ্ড। কি বলেন? শুধু রাষ্ট্রদ্রোহিতা হলে আপনি অব্যাহতি পাবেন না। আপনারা যদি বলি অনুপ যে আপনাকে এই মুহূর্তে মেরে ফেলবো, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে আজে বাজে কথা ফেসবুকে লেখেন বা লাইভে আসেন, এবং উনি মৃত্যুর ভয় ঠিকই লাইভে আসলো, কাজ করলো, তো এক্ষেত্রে উনি কি বলেন? উনি অব্যাহতি পাবে। রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রে পাবে। কেন পাবে? রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হলো মৃত্যুদণ্ড না, রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড। একটু জটিল মনে হতে পারে, বাট সোজা। যদি মৃত্যুর ভয় দেখাইয়ে দুইটা কাজ করে তাহলে অব্যাহতি পাবে না। কি কি? একটা হলো খুন, আর একটা হলো মৃত্যুদণ্ড দণ্ডনীয় রাষ্ট্রবিরোধী অপরাধ। আর অন্যান্য সকল ক্ষেত্রেই অব্যাহতি পাবে। তাহলে যদি কাউরে আমি মৃত্যুর ভয় দেখাইয়া কাউরে দিয়ে রাষ্ট্রদ্রোহিতা করাই, 124A 124 এর শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড না, যাবজ্জীবন কারাদণ্ড, তাহলেও সে কি পাবে? অব্যাহতি পাবে। বুঝছেন?
ইয়াস না খানম বুঝেন নাই কি ভাই? মানে এই রাষ্ট্রবিরোধী কাজ হবে কিন্তু অপরাধ শাস্তি মৃত্যুদণ্ড, এক্স্যাক্টলি। হয় তাহলে অব্যাহতি পাবে না। পাবে না। আর একই কোনো ব্যক্তিকে খুনের ভয় খুন করা হয়, খুনের ভয় দেখায় খুন করতে বলছেন, তবু অব্যাহতি পাবেন না। খুনের ভয় দেখাইয়া রাষ্ট্রবিরোধী অপরাধ করতে বলছেন যার শাস্তি মৃত্যুদণ্ড, সেটাও অব্যাহতি পাবেন না। কিন্তু খুনের ভয় দেখাইয়া রাষ্ট্রদ্রোহিতা করতে বলছে, সেক্ষেত্রে অনুপব্যাহতি পাবে, কারণ রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড না। একটু পড়ি দেখেন, যে কাজ করার জন্য মৃত্যু ভীতি প্রদর্শন করে কোনো ব্যক্তিকে বাধ্য করা হয়, ভীতি প্রদর্শন করে কোনো ব্যক্তিকে অপরাধমূলক কোনো কাজ করতে বাধ্য করা হলেও ওই ব্যক্তি অপরাধ করেছে এমন বলা যায় না। এখানে কি ধরনের ভয় দেখানো হয়েছিল তা বিবেচ্য বিষয়। মৃত্যু ভয় দিয়ে, এখানে মৃত্যু ভয় দিয়ে যদি খুন বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধ করতে বাধ্য করলে তা অপরাধ বলে গণ্য হবে না। কি ভয় দিয়ে বলেন তো? মৃত্যু ভয় দিয়ে যদি খুন বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধ যদি করায় তাহলে অপরাধ হবে না। এখানে যে ভয় বা হুমকির কথা বলা হচ্ছে আন্ডারলাইন করবেন, তা তাৎক্ষণিক মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করতে হবে। এরূপ না হলে কোনো ব্যক্তি 94 ধারায় সাধারণ ব্যতিক্রমের সুবিধা করতে পারবে না। বুঝেছেন? এটা দুইটা ব্যাখ্যা আছে দেখেন। যে ব্যক্তি স্বেচ্ছা এবং প্রহরিত হওয়ার ভয়ে একদল ডাকাতের পরিচয় জানা সত্ত্বেও ডাকাত দলের সাথে যোগদান করে, উক্ত ব্যক্তি এই ধারার অধীন ব্যতিক্রমে আশ্রয় লাভের অধিকারী হবে না। কেন হবে না বলেন তো? তারে তো মায়ের খাওয়ার ভয় দিছে, মৃত্যুর ভয় না। কি ভয় না? মৃত্যুর ভয় না। সো কিন্তু এই ধারায় সে 94 ধারার সুবিধা পাবে না। এই ক্ষেত্রে ব্যাখ্যা দুই দেখেন, যে ব্যক্তিকে একদল ডাকাত কোনো অপরাধ সম্পাদনের জন্য তাৎক্ষণিক মৃত্যুর ভয় প্রদর্শনে বাধ্য করে, যেমন একজন কামারকে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখিয়ে তার যন্ত্রপাতি দিয়ে কোনো ঘরে প্রবেশ করার জন্য উক্ত ঘরের দরজা জোরপূর্বক ভাঙার জন্য ডাকাতগণ থেকে বাধ্য করে, এই ক্ষেত্রে কামার এই ধারার অধীন সাধারণ ব্যতিক্রমের আশ্রয় লাভের অধিকারী হবে। আজকের সর্বশেষ ধারা 95 ধারাটা একটু দেখি দেখেন। সামান্য ক্ষতিকারক কার্য কোনো অপরাধ নয়। সাধারণত যদি কোনো কার্য আপনার সামান্য প্রকৃতির হয়, ওই শিক্ষক যদি তার ছাত্রকে শাসন করে, পিতা যদি তার পুত্রকে শাসন করে, এটা সামান্য ক্ষতিকারক কার্য কি হবে না? অপরাধ হবে না। এখন শিক্ষক যদি একেবারে বেত দিয়ে মারতে মারতে আত্মহত্যা করে ফেলে, তাহলে কিন্তু শিক্ষক 95 ধারার সুবিধা পাবে না। দেখেন, কোনো কিছুই অপরাধ না যা কোনো অপরাধ সংগঠনের অভিপ্রায় ব্যতীত বা কোনো ক্ষতি করার ইচ্ছা ছাড়া সংগঠন করা হয় এবং যা সামান্য প্রকৃতির ক্ষতিকারক কার্য। বিচারিক নজির দেখেন, পিতা তার সন্তানকে সামান্য মারধর করলে বা গালাগালি করলে তা অপরাধ নয়, কেননা পারিবারিক জীবনে এরূপ ঘটনা অতি তুচ্ছ এবং সাধারণ ঘটে। ঠিক আছে? তো এছাড়াও আরো কিছু ধারা আছে, সেটা হলো আত্মরক্ষার্থে সম্পাদিত যে কার্য, সেটাও সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। এটা বলছে কত? 96 থেকে 106। এটা নিয়ে আলাদা প্রশ্নই আছে। আর আজকের প্রশ্নের যে সর্বশেষ অংশ, যে ব্যতিক্রম প্রমাণের ভার, এটা সাক্ষ্য আইনের 105 ধারা অনুসারে ব্যতিক্রম প্রমাণ করবে কে? অভিযুক্ত ব্যক্তি। এই তো করলেই এক কথায় বুঝে যাবে। তো আজকে এই পর্যন্তই। আগামী দিন এই এক প্রশ্ন পড়ছি মানে 2 এর সব হয়ে গেছে, সব বুঝাই দিব, সমস্যা নাই। আগামী দিন আসেন, 76 থেকে 95 পড়ে ফেলেন। আর এমনিতেই মনে থাকার কথা, এতদিন পড়তে পড়তে তো এমনিতেই মনে থাকার কথা। তারপরেও যাদের মনে নেই, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আজকে আমাদের এতটুকুই। স্যার তাইলে 94 ধারার ক্ষেত্র হইলো দুইটি, একটা হইলো খুন আর একটা হলো মৃত্যুদণ্ড দণ্ডনীয় অপরাধ। মৃত্যুদণ্ডের দণ্ডনীয় রাষ্ট্রবিরোধী অপরাধ। আর অন্য মৃত্যুদণ্ড অন্য অপরাধ করলে হবে না স্যার? ও আচ্ছা, ঠিক আছে স্যার।
তাহলে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।